আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারত বাংলাদেশ পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে বাংলাদেশ থেকে সমস্ত কূটনীতিকদের যে আত্মীয় পরিজন দান সন্ততি যারা আছে তাদেরকে সমস্ত ফিরিয়ে আনা হয়েছে। কালকেই ফিরিয়ে আনা হয়েছে, আজকে কিছু আসবেন, তারাও এসে পৌঁছে যাবেন সময় মতো। শুধু স্কেলিটন স্টাফ দিয়ে আপাতত কাজ করা হবে। এখন এই পরিস্থিতি কেন হলো? বিভিন্ন সূত্র থেকে যা জানতে পারছি তাতে যেটা জানা যাচ্ছে যে রোহিঙ্গারা দলে দলে ঢুকছে সশস্ত্র, এবং তারা হিজবুত এবং জামাতিদের সঙ্গে মিলে তারা একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে। আমি কালকেই বলেছিলাম কোনো এজেন্সি নিশ্চয়ই খবর দিয়েছে। আজকে যেটা জানা গেল সেটা RNAW এবং KGB দুজনের সূত্র আদান প্রদান করে, মানে গোয়েন্দা সূত্র আদান প্রদান করে এটা নিশ্চিত হয়েছে যে খুব সম্ভবত এই নির্বাচনের আগেই এই হামলাটা হবে, দেশ জুড়ে একটা হামলা হবে। সেখানে এই যে ভারতীয় হাই কমিশনে যারা আত্মীয় পরিজন, যারা স্ত্রী সন্তান নিয়ে বাস করেন, তাদের তো কাজে কর্মে বেরোতে হয়। তারা বেরোলে কতটা সুরক্ষিত কতটা অসুরক্ষিত তারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফলে তাদেরকে তড়িঘড়ি ফিরিয়ে নেওয়া হয়েছে। এবং আজকে সকালে যে আমি ভিডিওটি করেছি সেখানে আমি কাগজ তুলে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশকে এখন পাকিস্তান, সিরিয়া, আফগানিস্তান, লেবানন এই সমস্ত দেশের তালিকায় ফেলে দেওয়া হয়েছে, যেখানে কোনো মানে পরিজন এতে থাকবে না, মানে ফ্যামিলি রাখা যাবে না, এই অবস্থা। ইতিমধ্যে গতকালকে আবার সারা কুক, ব্রিটিশ অ্যাম্বাসেডার, তিনি প্রথমে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সকালবেলা। বৈঠক করার পর আমাদের রাষ্ট্রদূত যিনি আছেন, হাই কমিশনার প্রণয় ভার্মা, তার সঙ্গে কথা বলেন। কথা বলার পর তড়িঘড়ি তিনি দিল্লি চলে আসেন। দিল্লি আসার পর দিল্লির কূটনৈতিকদের সঙ্গে একটা কথাবার্তা হয়, এবং যেটা শোনা যাচ্ছে এবং এটা কনফার্ম যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটিশ অ্যাম্বাসি তারাও কিন্তু ভারতবর্ষের দেখানো পথেই কিন্তু তারা এখন চলতে শুরু করছে। অর্থাৎ তারাও তাদের সমস্ত কূটনৈতিক যে সমস্ত আত্মীয় পরিজন সমস্ত রয়েছে তারাও দেশে ফিরিয়ে নিয়ে যায় বলে ঠিক করেছে। সারা কুক এটাতে মানে সারা কুক আসলে জানতে চাইছিলেন যে রিপোর্টটা কি, যেহেতু বিদেশি রাষ্ট্রদূত এবং তাদের সঙ্গে সেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেন, তাদের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো, তাই আমরা তাদের সঙ্গে এই ইন্টেলিজেন্স ইনপুটটা আমরা শেয়ার করেছি। শেয়ার করার পরপরই তিনি একেবারে প্লেন ধরে সোজা আবার ঢাকা গেছেন। ঢাকা গিয়ে তিনি আবার এই সমস্ত ব্যবস্থা করেছেন। হয়তো দেখা যাবে খুব শিগগিরই আপনারা খবর পাবেন যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য তারা এই একই ভারতের মতো এই একই পদক্ষেপ দিল। অর্থাৎ বাংলাদেশ যে ক্রমশ একটা অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে চলেছে, সে ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক মহল কিন্তু একেবারে সুনিশ্চিত হয়ে গিয়েছে। আর একটা খবর হচ্ছে গিয়ে আপনাদের যে নির্বাচন যে হবে
সেই নির্বাচনে ইউ বলেছিল আমরা পর্যবেক্ষক পাঠাবো, আর যুক্তরাজ্য বলেছিল না, কমনওয়েলথ বলেছিল আমরা পাঠাবো, এবং এশিয়ান তারাও বলেছিল আমরা পর্যবেক্ষক পাঠাবো। ইউ এবং এরা এরা তিনজনে অলরেডি বলে দিয়েছে আমরা কোনো পর্যবেক্ষক পাঠাবো না। কমনওয়েলথ এবং ইউকে তিনজনেই বলে দিয়েছে আমরা কোনো রকম পর্যবেক্ষক পাঠাবো না, আপনাদের ভোট আপনারা বুঝে নেবেন, কি করবেন না করবেন, আমরা এর মধ্যে ঢুকবো না। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যে কাণ্ডটি করেছেন সেটা হচ্ছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে যদি ভারতের ওপরে কোনো আক্রমণ হয় তাহলে ভারত কি ছেড়ে দেবে? দেখুন, ভারতের একটা ঘোষিত নীতি আছে, সেটা হচ্ছে আমার সম্প্রভুতা এবং অখণ্ডতার ওপরে যদি কোনো আঘাত আসে, আমাদের সিঁদুর কিন্তু চলমান আছে, সেখানে অ্যাক্ট অফ ওয়ার ঘোষণা করা আছে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে আমি গতকালকেও একটা লাইভ শোতে বলেছি, পাকিস্তানের ক্ষেত্রেও যেটা হবে সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও হবে। এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে বিশ্বাস করুন করুন, না করুন না করুন, এটা কিন্তু হবেই। কারণ একটা দেশকে আপনারা ঠেলতে 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 একদম কর্নার করে দিয়েছেন। আপনাকে যদি মানে বছর খানেক ধরে একটা মানুষ নিয়মিত অপমান করে যায়, আপনার পরিবারের লোকজনকে হেনস্থা করে, খুন করে, রাহাজানি করে, লুট করে, মানে আমি হিন্দুদের কথা বলছি, বাংলাদেশের যারা রয়েছেন, তো আপনি কতদিন বরদাস্ত করবেন? একটা সময় আপনি রিয়াক্ট করবেন। রিয়াক্ট যখন করবেন সেটা মারাত্মকভাবে রিয়াক্ট করবেন, কারণ শান্ত মানুষ যখন ক্ষেপে যায় তখন কিন্তু তার জ্ঞানগম্যি থাকে না। তাই বলে যে আমি বলছি না ভারতবর্ষ জ্ঞানগম্যি হারিয়ে করবে, তা নয়, কিন্তু যারা বিশ্বাস করেন, যারা খুব অন্তর থেকে বিশ্বাস করেন ভারতবর্ষ কোনোদিনই বাংলাদেশ আক্রমণ করবে না, সেই বিশ্বাস থেকে তারা বেরিয়ে আসুন। কারণ ভারতবর্ষকে আপনারা একেবারে কর্নারে ঠেলতে ঠেলতে, একটা বিড়ালকে যদি আপনি কর্নারে ঠেলতে থাকেন, এক সময় সে লাফিয়ে এসে আপনার টুটি চিপে ধরবে, সেটা কিন্তু বাস্তব। ভারতবর্ষের অবস্থা হয়ে গেছে তাই। এখন ভারতবর্ষ মানে নজর রাখছে, পরিস্থিতির দিকে নজর রাখছে। এখন যে স্কেলিটাল স্টাফগুলো রয়েছে, হয়তো স্কেলিটাল স্টাফগুলোকে সেরাম হলে হয়তো ফিরিয়ে নেওয়া হবে। আর যেদিনকে ফিরিয়ে নেওয়া হবে সেদিন জানবেন বাংলাদেশের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। আমি টাইম মেনটেন করতে পারলাম না, 1:30টার সময় আমি এই খবরটা আমাদের ভারতের টাইমে আমি আপলোড করি, কিন্তু এই খবরগুলো জোগাড় করতে করতে আমার সময় লেগে গেছে। ফলে আমি এই সময় এখন টাইম মেনটেন করাটা খুব মুশকিলের ব্যাপার। আমি যখনই ছাড়বো তখনই আপনারা দেখে নেবেন। আরো কিছু খবর আছে, যে খবরটা সন্ধ্যেবেলা 6:30টায় আজকে আমি লাইভ অনুষ্ঠানে থাকবো। সুলতানা রহমানের সঙ্গে আমার কথা হয়ে রয়েছে, লাইভ অনুষ্ঠানে থাকবো। যদি তার লাইভে যদি যুক্ত না হতে পারি, আমি আপনাদের সঙ্গে লাইভে আমি চলে আসবো, সেখানে আমি আবার কিছু খবর আপনাদের দিতে পারি। প্রতি মুহূর্তে খবর ডেভেলপ করছে, এবং সেই খবরের যে মানে সোর্স, সেই সোর্সগুলোকে ধরতে গেলে একটু সময় লাগে। আমি কালকেও বলেছিলাম যে আমি কাউকে ধরতে পারিনি, আজকে আমি সকাল থেকে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদেরকে বললাম। সুতরাং কোনোভাবেই এই বিভ্রান্তির মধ্যে থাকবেন না যে ভারতবর্ষ বাংলাদেশ অ্যাটাক করবে না। যারা বলছে তারা বলছে তাদের নিজেদের মতাদর্শ থেকে বলছে, কিন্তু বাস্তব সত্যটা এটা হলো, ভারতবর্ষের গায়ে যদি হাত পড়ে তাহলে ভারতবর্ষ ছেড়ে কথা বলবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আল জাজিরা টেলিভিশনের সাথে সজীব ওয়াজেদ জয়ের একটা ইন্টারভিউ আমরা দেখছি। এটা ব্যাপক ভাইরাল হয়েছে। আল জাজিরা টেলিভিশন সম্পর্কে শুরুতে একটু বলে নিই। আপনারা জানেন এই টেলিভিশনটা কাদের পারপাস সার্ভ করে, এবং অভিযোগ আছে যে আন্তর্জাতিক যে ইসলামিক জঙ্গি গোষ্ঠী তাদের প্রতি অনেকটা সহানুভূতিশীল অবস্থান রয়েছে এই টেলিভিশন চ্যানেলটি, এবং বাংলাদেশ কনটেক্সটে এরা বরাবরই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকারের বিরোধিতা করে আসছে। সেই কনটেক্সটটা মনে রেখে আমরা যদি এই সজীব ওয়াজেদ জয়ের ইন্টারভিউটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে অনেক কিছুই হিসেব মিলে যাবে। আপনারা আল জাজিরার এই যিনি সাক্ষাৎকার গ্রহণ করেছেন তার অ্যাটিটিউডটা দেখেছেন। শুরু থেকেই ভীষণ অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড, এবং জয়কে কোনো কথাই বলতে গেলে শেষ করতে দেয়নি। তিনি এমন অ্যাটাকিং একটা ইন্টারভিউ করেছেন, এবং আল জাজিরার সম্পর্কে শুরুতে যে কথাগুলো বললাম, যে শেখ হাসিনা সরকার বিরোধী, আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থান, সেটা কিন্তু এই ইন্টারভিউতে সাক্ষাৎকার গ্রহণকারীর অ্যাটিটিউড এবং কথাবার্তায় স্পষ্ট হয়ে উঠেছে। পক্ষান্তরে সজীব ওয়াজেদ জয় যেভাবে কথা বলেছেন, আপনারা যারা সজীব ওয়াজেদ জয়কে চেনেন বা তার সম্পর্কে জানেন, হি ইজ এ ভেরি ওয়েল এডুকেটেড পার্সন। তিনি আর যাই করুক, তার সারা জীবনের লেখাপড়ার অর্জনগুলো কিন্তু খুবই ঈর্ষণীয় আমি বলবো, এবং তিনি শেষ করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। যারা পড়াশোনা করেন, পড়াশোনার জগতে বিচরণ করেন, তারা জানেন হার্ভার্ডের অবস্থান কোথায়। এর আগে তিনি ভারতে পড়াশোনা করেছেন প্রায় 13 বছর, এবং অল থ্রু আমেরিকায় পড়াশোনা করেছেন, আন্ডারগ্রেড করেছেন। এবং একটা রাজনৈতিক পরিবারে থাকলে যেটা হয়, যে প্রত্যক্ষভাবে রাজনীতি করতে হয় না, ওই পরিবেশই আপনাকে অনেক কিছু শেখায়। সজীব ওয়াজেদ জয় বর্তমানে বাংলাদেশের একটা প্রতিকূল অবস্থা, আওয়ামী লীগের জন্য একটা চ্যালেঞ্জিং সময়, সেই সময় তিনি বেশ সাহসী ভূমিকা রাখছেন, এবং সেই কনটেক্সট থেকে তিনি যেভাবে ইন্টারভিউতে কথা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে ভেরি ওয়েল কম্পোজড, ম্যাচিউরড কথাবার্তা বলেছেন। এসব ইন্টারভিউর যেটা বিষয় হলো যে, এই ধরেন 25-30 মিনিটের একটা ইন্টারভিউ, এখানে আপনি চাইলেও সব কথা আপনি বলতে পারবেন না। অনেক কথাই না বলা থেকে যায়। আবার মনে হয় যে, আমরা যারা দেখি মনে হয় যে না, এই প্রশ্নটার উত্তর এভাবে না দিয়ে বোধহয় আরেকটু অন্যভাবে দেওয়া যেত। কিন্তু ওই জায়গায় বসে ইন্টারভিউটা যেভাবে দিয়েছেন, অ্যান্ড আই মাস্ট অ্যাপ্রিসিয়েট সজীব ওয়াজেদ জয়। আমারও মনে হচ্ছে, যেমন যখন বলেছে পুলিশের গুলিতে মুগ্ধ মারা গেছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গায় তো প্রশ্নকর্তাকে চ্যালেঞ্জ করা যেত যে, মুগ্ধ যেখানে মারা গিয়েছে তার ধারে পাশে কোনো পুলিশ ছিল না, একদম একটা ক্রাউডের মাঝখানে। সো মুগ্ধর মৃত্যুটা একটা চমৎকার কেস স্টাডি হতে পারে, এবং সেখান থেকেই অনেক থলের বিড়াল বেরিয়ে যেতে পারে। আবু সাইদের মৃত্যুটা নিয়েও প্রশ্ন আছে। রাবার বুলেটের যে ছবি ভাইরাল হতে দেখেছি, কিন্তু আবু সাইদ তো পুলিশের ওই গুলিতে মারা যায়নি, তার মাথার পেছনে ক্ষত ছিল, সেই ক্ষত থেকে মারা গেছে। কিন্তু এগুলো যাই হোক, দিজ আর দ্য ইস্যুজ, এরকম অনেক বিষয় ছিল। তারপরে ওভারঅল ইন্টারভিউ আমি কয়েকবার দেখেছি, আর ছোট ছোট ক্লিপ তো ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আমার ভিডিও করার যে উদ্দেশ্য, সেটা হলো যে একটা বিষয় নিয়ে আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে। সেটা হলো যে, শেখ হাসিনা কি অবসরে যাচ্ছেন কিনা, আওয়ামী লীগ যখন রাজনীতিতে ফিরবে সেটা কি শেখ হাসিনার নেতৃত্বে ফিরবে কিনা, এটা নিয়ে কিন্তু নেতাকর্মীদের মধ্যে অনেক আলোচনা হয়েছে, এবং জয় যেভাবে কথা বলেছেন তাতে অনেকেই কনফিউজড হয়েছে। এখন যে বিষয়টা নিয়ে আসলে কনফিউশন বা আলোচনা, এবং আমার কাছেও অনেকে জিজ্ঞেস করেছেন, যদিও আমি আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের কেউ তো নই, সিদ্ধান্ত গ্রহণের কোনো প্রক্রিয়ার সাথেই জড়িত না, কিন্তু সম্প্রতি যেভাবে রাজনীতিকে অবজার্ভ করছি, কিছুটা অ্যানালিসিস করার চেষ্টা করছি, আমার কাছে মনে হয়েছে যে জয় যেটা বলেছেন, একটা রাজনৈতিক দলের একজন নেতা, তিনি অনেকদিন দায়িত্ব পালন করেছেন, গ্রাজুয়ালি তার চলে যাওয়ার সময় আসে, এবং সন্তান হিসেবেও তিনি বলেছেন। কিন্তু শেখ হাসিনা কি এই মুহূর্তে আওয়ামী লীগ থেকে চলে যাচ্ছেন কিংবা আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে, শেখ হাসিনা সভানেত্রী থাকবেন কিনা, এই প্রশ্নের উত্তরে আমার মনে হয় কনফিউজড হবার কিছু নেই। কারণ মানুষ হিসেবে আমাদের অনেক অভিমান থাকে, অনেক ইমোশন কাজ করে। আমাকে
মাননীয় নেত্রী শেখ হাসিনা তিনি নিজেই বলেছেন যে আমিও তো মানুষ, আমার তো অভিমান আছে। সেই জায়গাটার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যুদ্ধ, রাজনীতি এই বিষয়গুলোতে দিনের শেষে আসলে অভিমান কাজ করে না, অভিমানই শেষ কথা নয়। আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের একটি রাজনৈতিক প্রক্রিয়া আছে। আজকে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে হয়তো আওয়ামী লীগের উপরে আরো কঠিন সময় আসতে পারে, যদি বাংলাদেশে নির্বাচন হয় এবং কারা ক্ষমতায় আসবে এবং তারা এসে আরো হার্ড টাইম দেবে কিনা, এই সম্ভাবনাগুলো, এই ঝুঁকিগুলো কিন্তু আছেই। তারপরেও বলছি যে আওয়ামী লীগ যেহেতু একটি রাজনৈতিক সংগঠন এবং এর নেতা নেত্রী নির্বাচিত হয় কাউন্সিলের মাধ্যমে, এটা কিন্তু এই যে রাতের আধারে প্রেস রিলিজ দিয়ে বিএনপি কিংবা জাতীয় পার্টির মতো নেতৃত্ব পরিবর্তন করে না। জাতীয় পার্টির বা বিএনপির একটা প্রেস রিলিজ দিল, উনি মহাসচিব নাই হয়ে গেল। আওয়ামী লীগে কিন্তু এটা হয় না, যে কারণে আপনি দেখছেন যে আজকে আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে কার্যকরী যারা কেন্দ্রীয় লিডারশিপ আছেন তাদের অনেকের বিরুদ্ধে সমালোচনা থাকলেও নেত্রী কিন্তু তাদের বাদ দিয়ে দিচ্ছেন না বা দল বাদ দিচ্ছে না, কারণ দেয়ার ইজ এ প্রসেস। সুতরাং শেখ হাসিনা যখন অবসরে যাবে সেটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। কালকেই শেখ হাসিনা চলে যাচ্ছেন না। আরেকটা কথা আমি এই প্রসঙ্গে বলতে চাই যে এখনই কি শেখ হাসিনা চলে যাওয়ার সময় কিনা, বা এটাই কি বেস্ট টাইম, সেটা আমাদের একটা বিবেচনার বিষয় আছে। যে আওয়ামী লীগের এই ক্রাইসিস মোমেন্টে শেখ হাসিনাকে অবশ্যই দলীয় নেতৃত্বে থাকতে হবে। আমি বলছি না যে তিনি যাবেন না, তিনি অবশ্যই অবসরে যাবেন, তবে সেই অবসরের সময়টা এখন নয়। এই আজকেই সকালে বন্ধুদের সাথে বিতর্ক করছিলাম বলা যায়, যে উপমহাদেশের রাজনীতিতে 5টি দল, এই ভারতের কংগ্রেস, পাকিস্তানের এই ভুট্টোর পার্টি এবং নওয়াজ শরীফের পার্টি এবং বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি, এই 5টি দলের নেতৃত্বে উত্তরাধিকার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন সময় এই দলগুলোর নেতৃত্ব এই বিশেষ পরিবারের বাইরে দেওয়া হয়েছে, প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়েছে। দেখেন, আওয়ামী লীগ 75-এর পরে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, কিছুদিন ভিন্ন নেতৃত্বে চলেছে, আওয়ামী লীগ কিন্তু ভালোভাবে চলেনি। বিএনপিও দেখেন মাইনাস খালেদা জিয়া করে যারাই চেষ্টা করেছে তারা টিকাতে পারেনি। ভারতেও দেখেন গান্ধী পরিবারের বাইরে যখন এসেছে তখনই সমস্যাগুলো হয়েছে। সো বাংলাদেশের বাস্তবতায় শেখ হাসিনার লিডারশিপ ইজ এ রিয়েলিটি এবং এই মুহূর্তে এটা প্রয়োজন। সুতরাং নেতাকর্মী যারা আছেন, প্লিজ হতাশ হবার কিছু নেই। যদি শেখ হাসিনা সুস্থ থাকেন, সক্ষম থাকেন শারীরিক এবং মানসিকভাবে, তিনি অবশ্যই পার্টিতে নেতৃত্ব দেবেন এবং পার্টির প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি অবসরে যাবেন, তার দায়িত্ব অন্যের হাতে দিয়ে যাবেন এবং সেই হুইজ নেক্সট এই প্রশ্নটা তখন চলে আসে, সেটাও আওয়ামী লীগ ঠিক করবে। অবশ্যই সজীব ওয়াজেদ জয় আসতে পারেন নেতৃত্বে, সায়মা ওয়াজেদ পুতুল আসতে পারেন, বা ওই পরিবার থেকে অন্যরাও আসতে পারেন, সেগুলো সবই সম্ভাবনা, সেগুলো দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু প্লিজ এই মুহূর্তে আপনারা কনফিউজড হবেন না, হতাশ হবেন না, কষ্ট পাবেন না। শেখ হাসিনা ইজ দেয়ার অ্যান্ড শি উইল বি দেয়ার। পার্টির নেতৃত্বে তিনি থাকবেন এবং পার্টির প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি নেতৃত্বে ততদিন থাকবেন যতদিন পার্টির তাকে প্রয়োজন। প্রিয় বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আসলে আজকে কথা বলতে চেয়েছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাই